আওয়ামী লীগের কর্মসূচি আগামী 16 নভেম্বর রবিবার ও 17 নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন। 16 এবং 17 নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারে না। এতদিন বিএনপি বলে আসলো যে জামায়াতের লোকজন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তাদের ভোট ব্যাংক দখল করার চেষ্টা করছে আওয়ামী লীগের। যেহেতু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, যেটা সত্য, এখন কি সেই ভোটের দিকে আপনারা হাত বাড়াচ্ছেন, যে কারণে আপনারা এখন নৌকার পাশে থাকার ঘোষণা দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে? আওয়ামী লীগের মূল লোক পলাতক, নৌকার মূল লোক পলাতক। আপনারা অসহায় অনেকেই, আপনাদেরকে আশ্বস্ত করছে আপনারা হতাশ হবেন না। ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকা দিতে পারবে না। এতদিন বিএনপি বলে আসলো যে জামায়াতের লোকজন আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, তাদের ভোট ব্যাংক দখল করার চেষ্টা করছে আওয়ামী লীগের। যেহেতু আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে, যেটা সত্য, এখন কি সেই ভোটের দিকে আপনারাও হাত বাড়াচ্ছেন, যে কারণে আপনারা এখন নৌকার পাশে থাকার ঘোষণা দিচ্ছেন আনুষ্ঠানিকভাবে? দেখুন, আপনি তো নাম ধরেই বললেন, জি, জামাতের বহুত প্রার্থী বিভিন্ন এলাকায় গিয়ে প্রকাশ্যে বলেছে যে আপনাদের গায়ে কোনো ফুলের আঁচড় কেউ দিতে পারবে না, টোকাও মারতে পারবে না। আপনারা, আমরা ক্ষমতা আসলে আপনাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো কিছু থাকবে না। একাধিক জায়গায় একাধিকভাবে প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব হিসেবে নয়, তিনি তার নির্বাচন এলাকায় গিয়েছেন, তার ভোটার, আপনি বললেন যে একটা বড় অংশ তাদের ভোট এখনো আছে। আমার আসলে এখানে বসে যেটা মনে হচ্ছিল এই আলোচনা শুনে, যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটা, সেটি যখন আমার দুজন বিজ্ঞ সহ আলোচক যখন কথা বলছিলেন, আমরা এতদিন যে সংস্কৃতি দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, যে যখন দেখতাম যে যদি আওয়ামী লীগ কখনো কোনো জায়গায় বক্তব্য দিত, বিএনপির যত অপকর্ম সেগুলো মুখস্থ করে এসে সেখানে বক্তব্য দিত, এবং পরবর্তীতে যখন আবার বিএনপি বক্তব্য দিত উল্টাটা করতো। তো আলটিমেটলি যেমন ব্যাপারটা এমন যে আসলে এটা একটা এক ধরনের লিগালাইজ করা, যে ওরাও করেছে আমরাও করেছি, ব্যাপারটা এরকম। এখন পুরো বিষয়টা হচ্ছে যে বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের যারা দাবি করছেন, তাদের আসলে পুরো এখন ফোকাসটা হচ্ছে ভোটের দিকে, ভোট ব্যাংক। তারা কিভাবে আসলে কোন বক্তব্য দিয়ে ভোট ব্যাংক বাড়াতে পারে, এই জায়গাতে আসলে তাদের ঐক্যের কোনো ঘাটতি নাই। আপনি দেখবেন তাদের ঐক্যের কোনো ঘাটতি নাই। এখানে তাদের মনে হবে না আসলে যে 1400 শহীদের কথা এবং এখানে যে প্রায় 30,000-এরও বেশি আহত, তাদের কথা মনে হবে না। আপনি আমাকে একটু বলেন তো, যে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ করেছে, কোনো একজন ফেসবুক লাইভ বলেন বা কোনো জায়গায় এসে কোনো অনুশোচনা করতে দেখেছেন আপনি? যে যারা আসলে এই পুরোটা সময় 5 আগস্টের পরে কাউকে আপনি দেখবেন না যে কোনো অনুশোচনা করেছে, এবং আপনি দেখবেন না যে কেউ ক্ষমা চেয়েছে। এবং উল্টা আপনি দেখবেন যে আমরা যখন আসলে এই ধরনের সংস্কারের কথা, জুলাই সনদের কথা বলছি, এই বিচারের কথা বলছি, তখন কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন যে তারা মানে একেবারে এত নোংরা ভাষায়, তারা আসলে অশালীন ভাষায় মন্তব্য করছে। সুতরাং সেই জায়গা থেকে শুধুমাত্র ভোট ব্যাংকের কথা চিন্তা করে এই ধরনের আসলে পপুলিস্ট মন্তব্য যদি বিএনপির এত দায়িত্বশীল তার পক্ষ থেকে করা হয়, সেখানে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবায়। আমরা যখন তরুণ রাজনৈতিক দল হিসেবে আমরা যখন নতুন রাজনীতিটা শিখতে চাই, এবং আমরা আশা করি 5 আগস্ট পরবর্তী সময়ে বড় দলগুলো 5 আগস্ট থেকে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা নেবে, সেটি আমরা সেখানে খুব আহত হই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দুপুরে একটা ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। এই ভাষণ নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে। যেমন কালকে শুনেছিলাম আজকে উনি ভাষণ দেবেন, এবং শুনেছিলাম দুপুরে ভাষণ দেবেন। দুপুর কটা সেটা কিন্তু আমরা দুপুর হওয়ার অনেক পরে জানতে পেরেছি। মানে সকাল থেকে আমি জানতে পারছিলাম না উনি ঠিক দুপুর কয়টার সময় ভাষণ দেবেন, এটা বুঝতে পারছিলাম না। তো আমি কখনো দেখিনি এর আগে যে একটা সরকার প্রধান ভাষণ দেবেন, কিন্তু সেটা কয়টার সময় দেবেন ঠিক টাইমটা জাতিকে জানিয়ে দেওয়া হয় না। কেন জানানো হয়নি জানি না। কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি আজকে রাস্তায় লোকজন, যানবাহন একেবারে কম ছিল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এটা ভালো। এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল অনলাইনে, এই কর্মসূচির পক্ষে কোনো মিছিল মিটিং কিচ্ছু হয়নি। অনলাইনে কোথা থেকে আমি নিজেও দেখিনি, অনলাইনে সেই আহ্বানটা লোক মুখে শুনেছি। তারা নাকি আজকে এক ধরনের লকডাউন একটা আহ্বান করেছিল। তো আমি প্রথম ভেবেছিলাম বোধহয় তাদের আহ্বানেই রাস্তায় মানে যানবাহন টানবাহন কম, মানুষ কম, কিন্তু পরে দেখলাম যে মনে হয় তা না। কি জানি একজন বলল যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি সব মানুষ সারাদিন ঘরে বসেছিল,
যে কখন ওনার ভাষণটা হবে সেটা শুনবেন, এই জন্য রাস্তায় বের হয়নি। যদি সুনির্দিষ্ট টাইম দিয়ে দিত যে 2টার সময় হবে অথবা 2:30টার সময় হবে, তাহলে হয়তো লোকে ওই সময় থাকতো। কিন্তু যেহেতু টাইমটা দেওয়া হয়নি, অতএব তারা সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন উনি ভাষণ দেন, আমাদেরকে এটা মিস করা চলবে না। নানা রকম কথা তো আমরা শুনি, কিন্তু আমি আসলে মিলাতে পারি নাই। আমি কিন্তু কালকে রাতেও অনেক গাড়ি যানবাহন আর রাস্তাঘাট খুব ফাঁকা দেখেছি আর কি। নাকি লোকে কালকে রাত থেকেই চিরামুড়ি নিয়ে টিভির সামনে বসেছিল, আমি বলতে পারবো না। যাই হোক, সবশেষে 2:30টার সময় সেই ভাষণ প্রচারিত হলো, শুনলাম। উনি কি বললেন এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ভাষণটা হয়েছিল তখন যে জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে আলোচনা করা গেল। জুলাই সনদ যখন নাকি বাস্তবায়নের জন্য যখন আলী রিয়াজ সাহেবরা তাদের কমিটি মিলে প্রধান উপদেষ্টার কাছে দিলেন, দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এবং কী প্রতারণা করা হয়েছে সেটাও বিএনপি উল্লেখ করলেন। আবার আরেকটা বিরোধ দেখা গেল যে এর জন্য একটা গণভোট করা হবে, সেই গণভোটটা কবে করা হবে সেটা নিয়ে একটা বিরোধ ছিল। জামাত এবং তার সঙ্গে 8 দল, তারা মিলে 8 জন মিলে বলছিলেন যে এটা করতে হবে নভেম্বর মাসে। তারপর এই গণভোটের উপর ভিত্তি করে যে আইনি ভিত্তি তৈরি হবে তার উপর নির্ভর করে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে। এই ছিল জামাতের দাবি। বিএনপির দাবি ছিল যে গণভোট যদি হয় সেটা হবে একেবারে নির্বাচনের দিন। এই ছিল 2 দলের বিরোধ। আবার আরেকটা বিরোধ ছিল, খুব বড় বিরোধ ছিল, সেটা হলো যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, তার মধ্যে উচ্চ কক্ষে 100 জন থাকবে। এই 100 জন কীভাবে নির্বাচিত হবে? বিএনপি বলছিল যে নিম্ন পরিষদে যে যারা নির্বাচিত হবেন যে 300 জন, ওখানে যে আনুপাতিক হার থাকবে সেই আনুপাতিক হারে উচ্চকক্ষের 100 জন নির্বাচিত হবে। আর জামাত সহ অন্যরা বলছিল এটা হবে সারা দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ভোট প্রাপ্তির হার তার উপর নির্ভর করে সেই আনুপাতিক হারেই এই উচ্চকক্ষ গঠিত হবে। এই ছিল বিরোধটা। এখন এই বিরোধে ডক্টর ইউনূসকে দেখলাম যে উনি প্রথমে এই বিরোধ মেটানোর জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বলেন আপনারা 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে শেষ করেন। পলিটিক্যাল পার্টি বলা বাহুল্য পারে নাই, তারা বসেও নেই একসঙ্গে। তো ডক্টর ইউনূস বলছিল তারপরে তো উনি নিজেই বলে দেবেন, এবং সেইটাই আজকে উনি বলেছেন। উনি যে কথাটা বলেছেন সেটা হলো একটা গণভোট হবে, এবং সেই গণভোট হবে নির্বাচনের দিন, মানে বিএনপি যা চেয়েছিল সেটা নির্বাচনের দিন। আর উচ্চকক্ষের যারা 100 জন নির্বাচিত হবেন তারা হবেন সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, মানে জামাত এবং অন্যান্য। দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছিলেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।